জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়েও পাই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছে। নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচিত হয়নি। এই বিষয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। এই বিষয়ে হঠাৎ করে নির্বাচন সংস্কার কমিশন একটা বিষয় আরোপ করবে বা ইম্পোজ করবে, সেটা সঠিক হয়। আইন উপদেষ্টা তার ভূমিকা পালন করবেন, সরকারকে প্লেস করবেন, সরকারের সাথে আলোচনা করবেন, সংশ্লিষ্ট উপদেষ্টাদের সাথে আলোচনা করবেন, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবেন, অন্যান্য রাজনৈতিক দল ওনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বিষয়ে দাবি উত্থাপন করেছে, সেগুলো সব বিবেচনা নিয়ে কি করা যায় সে বিষয়টা ওনারা ভেবে দেখবেন। এটার সাথে তো আমি যা বলতে এসছি আপনারা বরং জিজ্ঞেস করতে পারতেন আজকে যে একটু প্লিজ এই বিষয়টা শেষ। আজকে যেটা সবচেয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি? জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন। সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে, আপনারা এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না। আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি, এখানে 6টা সংযুক্তি সহ প্রায় 102 কাগজ আছে, সব দেখতে পারিনি। এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়েও পাই। কেন ধন্যবাদ দিচ্ছি? যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছে। দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে, আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে। জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে, ডিসেন্ট আছে, সেটা পরিষ্কার ভাবে সেখানে উল্লেখ করা আছে। সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দল সমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সমস্ত দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে সেখানে আছে। অথচ বিস্ময়কর ভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য 2টা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা পরে হতে পারে, সেটা সরকার বিবেচনা করবে, হয়তো বা রাজনৈতিক দলের সাথে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐক্যমত্য হয়নি। আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদের সংসদ সদস্যরা নির্বাচিত হবে। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে হবে। এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ঐক্যমত্য কমিশন, এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এই বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মালার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা, সংবিধান সংস্কার পরিষদের জন্য কোনো নির্বাচন হচ্ছে না। নির্বাচন হবে জাতীয় সংসদের জন্য। নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট
সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। এখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদ এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না। হ্যাঁ, আমরা যে গণভোটের প্রস্তাব করেছি, সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয়, সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে, অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যরা সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে। সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। কিরকম? যেইভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে, যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে, আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে, এইরকম তো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে 100 সদস্য, এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত্য হয়নি। কেউ ভোটের অনুপাতে চেয়েছে, আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাত। এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, রাজনৈতিক দলসমূহ ম্যান্ডেট প্রাপ্ত হয়, তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে। তারপরে এখানে পিআর এর ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে কোনো নোট অফ ডিসেন্টের উল্লেখ নাই। আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে, ভোটের অনুপাতে ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পিআর অনুষ্ঠিত ওই জাতীয় উচ্চ কক্ষ গঠিত হবে কি হবে না জনগণ সেই বিষয়টা তো ঐক্যমত্য হয়নি। নোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো তাদের ইখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষ উত্থাপন করা হবে। এখানেও কর্মপরিধি কার্যপরিধি সংস্কার আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধন সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নতুন ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছে। এগুলো কোনোভাবে বিবেচনা করা যায় না। আরো এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছে যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেজ এর মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাস হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন, অটোমেটিক এটা পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না। তাছাড়া এই তাদের সংযুক্তির গুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেল গুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে, সেই গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে গণভোট নিতে হবে। রাইট, ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম, সেটা সংযুক্ত হয়েছে। কিন্তু এইখানে তো এই সমস্ত ইটারনিটি ক্লজ গুলো তো এখানে আছে, বেসিক ক্লজ গুলো তো আছে, সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধন নেওয়ার জন্য। তারপরে আর কোনো গণভোট লাগবে না, আরেকটা জায়গায় প্রস্তাব করছি যে পরবর্তী কোনো পদক্ষেপ লাগবে না, অথচ একটা ক্লজে বলছে লাগবে, আরেকটা সুপারিশের মধ্যে বলছে লাগবে। এগুলো তারা কেন খেয়াল করেন আমি জানি না। সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আরো অনেক বিষয় আছে, এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে, এগুলো দেখে আমরা খুব শিগগির কালকে অথবা তারপরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলতে আলোচনা তো 4-5 দিন হয়েছে, কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। এই কথা বলার সময় এখনো আসে নাই। আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক
প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পাবো। আমরা এটা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, সেটাও আশা করি। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন, এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে।